নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অরন্ধনের নিমন্ত্রণ। একজন লোকের স্বভাব বড় খারাপ, বকুনি ভিন্ন, তারা একদণ্ড থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হীরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলে অতিষ্ঠ। অফিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকের স্নায়ুরোগ দেখা দিল, অনেকে চাকরি ছাড়বার মতলব ধরলে। সব বিষয়ের প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হীরেনের বাবার বকুনি ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তার বারণ করেছিলেন তিনি বেশি কথা যেন না বলেন। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভটা কি ডাক্তার বাবু, যদি দু একটা কথাই কারো সঙ্গে বলতে না পারলাম। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান। মাটার টু দি কজ। এহেন বাপের ছেলে হীরেন, 22 বছরের যুবক, অফিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিবাহ করবার ইচ্ছা নেই, শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিনে হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ আগ্রহ দেননি। হীরেন সন্ন্যাসী হয়ে দিন রাত মঠে থাকতে শুরু করলে 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হীরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়াগাঁয়ে। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হতো এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হীরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেকদিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিনে জানতো যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনির জ্বালায় যজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো। কুমির বাপের বকুনির প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যত তুচ্ছ বিষয় হোক না কেন তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ, শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষ এমন করে বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না। তার মৃত্যুর সময়ে গ্রামে সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে গা নিঝুম হয়ে গেল। 2-1 বলেছিল, এবার আমসত্ত্ব সাবধানে রন্ত্রে দিও, মুখুজ্জেমশাই মারা গিয়েছেন, কাকচিলের উৎপাত বাড়বে। অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারত না মুখুজ্জেমশাইয়ের বকুনির চোটে। নিন্দুক লোক কোন জায়গায় নেই, কিন্তু হয় নিন্দুকের আশা পূর্ণ হয়নি বা মুখুজ্জেমশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি। মুখুজ্জেমশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার 8 বৎসরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল মেয়ে। এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে
অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন 13-14, সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়া কোঁকড়া এক রাশ চুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, একহারা গড়ন, কথায় কথায় খিলখিল হাসি, মুখে বকুনির খই ফুটছে দিন রাত। শুভক্ষণে দুজনের দেখা হলো। হিরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করবার চেষ্টা করছে। এমন সময় পিসিমা আপন মনে বললেন, দুধ কি আজ দিয়ে যাবে না? বেলা যে তেতপ্পর হলো, ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে, একটু চা করে দেব, তার দুধ নেই। আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম যে। রাতের বাসি দুধ রোজ রাখো কি না? বলতে বলতে একটি কিশোরী এক ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার তলায় এসে দাঁড়ালো। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি, এনে দুধটা ঢেলে দে। কিশোরী চঞ্চল লঘুপদে রান্নাঘরের মধ্যে ঢুকলো এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বললে, শোনো ও পিসি, কাল কি হয়েছে জানো? পিসিমা বললেন, কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে। কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল, সে কাঁথা চিবিয়ে খেয়েছে। এই মাত্র ঘটনাংশ গল্পের, কিন্তু কি সে বলবার ভঙ্গি, কি সে কৌতূহলপূর্ণ কলহাসির উচ্ছ্বাস, কি সে হাত পা নাড়বার ভঙ্গি! পিসিমার চায়ের জল গরম হলো, চা ভিজানো হলো, হালুয়া তৈরি হলো, পেয়ালায় ঢালা হলো, তবুও সে গল্পের বিরাম নেই। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত দাও, সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে, তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে। এই চাটা আর খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, দিয়ে আয় দেখি। কুমি বিস্ময়ের সুরে বললে, কে পিসি? তুই চিনিস নি? আমার বড় জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, কাল রাত্রিরে এসেছে। তবে চা তৈরি করবার আর এত তাড়া দিচ্ছি কেন? তুই কি কারো কথা শুনতে পাস? নিজের কথা নিয়েই বেহাতি। কুমি সলাচ মুখে চা ও খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল, কিন্তু হিরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয়। সে কুমির নাপিত বাড়ির ছাগলের কাঁথা চিবানোর গল্প শুনেছে এবং মুগ্ধ, বিস্মিত, পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায়। সে বললে, খুকি, তোমার নাম কি? কুমুদিনী। হিরেন বললে, এই গায়ে বাড়ি তোমার বুঝি? ও পাড়ায়? তা ছাগলের কথা কি বলছিলে? বেশ বলতে পারো। কুমি লজ্জায় ছুটে পালালো, কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো। হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল। দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে, এমন শ্রোতা কখনো দেখিনি। 3 দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনের উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হিরেন ঘন্টা খানেক ধরে পরস্পরের কথা শুনছে। হিরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে, আর কুমি যখন অনর্গল বকছে তখন হিরেন মন দিয়ে শুনছে। সেবার
5-6 দিন পর পিসিমার বাড়ি থেকে হিরেন চলে এলো। কুমি যাবার সময় দেখা করলে না বলে হিরেনের খুব দুঃখিত হলো। কিন্তু হিরেন চলে যাবার পরে কুমি 2-3 দিন মনমরা হয়ে রইল। মুখে হাসি নেই, কথা নেই। বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ বেড়ে উঠল। যে হিরেন 2 বছর 3 বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না, সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করলো। আজ বছর 2 আগের কথা। হিরেনকে পিসিমা বলেছিলেন, হিরু বাবা, যদি এলি তবে আমার একটা উপকার করে যা। আমার তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া। নরসপুরে ধরণী কামারের কাছে 1 গাদা টাকা পাবো জামার খাজনার দরুন। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। হিরেন এসেছে 2 দিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে। সে জ্যৈষ্ঠী মাসের দুপুরের রোদে খাজনা তাগাদা করে গায়ে গায়ে ঘুরতে আসেনি। কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হিরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বললে, পিসিমা, তোমার সেই নরসপুরের প্রজার বাকি খাজনা কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই। এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা করে দিয়েই যাই। ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি। হিরেন সকালে উঠে নরসপুরে যায়। দুপুরের আগায় ফিরে এসে সেই যে বাড়ি ঢোকে, আর সারাদিন বাড়ি থেকে বের হয় না। কুমিকেও প্রায়ই দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে। কাকচিল পাড়ায় আর বসে না। জ্যোৎস্না উঠেছে। কুমি বললে, চললুম হিরুদা। এখনই যাবে কেন? বস আর একটু। উঠানের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বললে, জ্যোৎস্না রাত্রে এলো চুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পায়। আমায় ভূতে পাবে দেখবে দাদা? তারপর সে লাফালাফি করে নালাটা বার কত এপার ওপার করছি। এমন সময় ওর মা ডাক দিলেন, ও পোড়ার মুখে মেয়ে, এই ভর সন্ধ্যাবেলা তুমি ও করছো কি? তোমায় নিয়ে আমি যে কি করি! ঢিঙ্গি মেয়ে, এতটুকু কাণ্ডজ্ঞান যদি তোমার থাকে। হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হারিকেনের লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল। মায়ের পিছু পিছু কুমি চলে গেল। একটু অনিচ্ছার সঙ্গেই গেল। মুখে তার অপ্রতিভের হাসি। হিরেন মনমরা ভাবে লণ্ঠনের সামনে কি একখানা বই খুলে পড়তে বসার চেষ্টা করলে। মাসের পর মাস যায়, বছরও ঘুরে গেল। নতুন বছরের প্রথমে হিরেনের চাকুরিটা গেল। আপিসের অবস্থা ভালো নয় বলে। এই 1 বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়ি আরো অন্তত 10 বার এলো গেল, এবং এই 1 বছরের মধ্যে হিরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলার ক্ষমতা, কি হাত নাড়বার ললিত ভঙ্গি, কি লঘুগতি চরণ ছন্দ। প্রস্তাবটা কে উঠিয়েছিল জানিনি, বোধহয় হিরুর পিসিমাই।
কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি, কারণ তারা কুলীন, হিরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি, এ কথা ধারণা করাই তো অন্যায়। হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বললে, কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান আনতে ঘরে? আমি তোমার পায়ে ধরে সেধেছিলুম কুমির সঙ্গে আমাকে বিয়ে দাও। সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো, সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এবারে ইয়েটা মিটে গেলেই। কুমির কানে কথাটা গেল যে হিরু এইসব বলেছে। সে বললে, হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সাধতে গিয়েছিলাম যে, বয়ে গেল, সন্ন্যাসী হবে তো আমার কি। হিরু তলপি বেঁধে পরদিনই পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন, সে যেন একটা চাকুরির সন্ধান দেখে। বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে। হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বড়বাবু। কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস দুই তার বাসায় বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে 30 টাকা মাইনের একটা চাকুরি পেয়ে গেল। লাল টালি ছাওয়ার ছোট্ট কোয়ার্টারটি হিরুর, বেশ ঘোরদোর, বড় বড় জানালা। জানালা দিয়ে মারুক পাহাড় দেখা যায়। কাজকর্মের অবসরে জানালা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আসছে। শান্টিং ইঞ্জিনগুলো ঝকঝক শব্দ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মুড়োয় গিয়ে ধোঁয়া ছাড়ছে। কয়লার ধোঁয়ায় দিন রাত আকাশ বাতাস সমাচ্ছন্ন। একদিন ও রবিবারের ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার। তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো, কিন্তু মনির তা ইচ্ছে নয়। সে কলকাতার সায়েন্স কলেজে অধ্যাপক রমেনের কাছে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার মতান্তর চলছে। হিরু জানতো এসব কথা। বৈকাল বেলাটি জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্যে ওরা দক্ষিণ দিকে পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েছে। নীল অতসী ও বনতুলসীর জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথায়। সেই জায়গাটায় ঘন ছায়া নেমে আসছে পূব দিকের শৈল সানুতে। একটি বন্যলতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে। খুব নিচে কুলি মেয়েরা পাহাড়তলির লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে। পূব দিকে যত দূর দৃষ্টি যায় সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণে পূর্ব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থই থই করছে। আর সকলের উপরে উপুড় হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘ মুক্ত সুনীল আকাশ। একটা মহুয়া গাছের তলায় বসে মণি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলাপি একখানা খবরের কাগজের ওপর সাজালে। থার্মোফ্লাক্স খুলে চা বার করে একটা কলাই করা পেয়ালায় ঢেকে বললে, এসো হিরুদা। দেখলে হিরু অন্যমনস্ক ভাবে
মহুয়া গাছের গুড়িটা ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। খাবে এসো। কি হলো তোমার হিরুদা? হিরু নিরুৎসাহ ভাবে খেতে লাগলো। সারা বৈকালটি যতক্ষণ পাহাড়ের উপর ছিল কেমন যেন অন্যমনস্ক উদাস কি যেন একটা ভাবছে। মনি ভাবলে পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্য। পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বললে, মনি, একটি মেয়েকে বিয়ে করবে ভাই? মনি হো হো করে হেসে উঠে বললে, কি ব্যাপার বলো তো হিরুদা, তোমার আজ হয়েছে কি? কিছু হয়নি, বলো না মনি, একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না। তোমার মতো ছেলের কি তোমার কোনো আপনার লোক? তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই, বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথাই তো কিছু হবে না, তুমি বাবাকে কি মাকে বলো। একে তো লেখাপড়া নিয়ে বাবাকে চটিয়ে রেখেছি, আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাবার মেজাজ বোঝো তো। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে। আজ পাহাড়ের ওপরে উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বনতুলসীর গন্ধ সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে কুমির হাসি ভরা ডাগর চোখ দুটির স্মৃতি, তার হাত নাড়াবার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানি। মিথ্যেই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা গিয়েছিলেন বলতে, কিন্তু কুমিকে জীবনে সুখী করে দিয়ে যেতে হবে, এ তার একটা কর্তব্য। সাহসে ভর করে মনির বাপের কাছে সে প্রস্তাবটা করলে। হিরুকে মনির বাম্মা স্নেহ করতেন। তারা বললেন, মেয়ে যদি ভালো হয় তাদের কোনো আপত্তি নেই। তারা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন। এ অবস্থায় স্বঘরে মেয়ের সন্ধান পাওয়াই কঠিন বটে। যখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়ে যখন দিতেই হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তাঁরা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলেকে জামাই করার মতো দুরাশা তাদের নেই, হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যি মনির এক জারততো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো। কুমি এসে হিরুর পায়ের ধুলা নিয়ে নমস্কার করলে। হিরু বললে, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে, 7-8 মাস পরে তো দেশে ফিরছি। ও কাকে সঙ্গে করে এনেছো? হিরু কেসে গলা পরিষ্কার করে বললে, ও আমার এক বন্ধুর দাদা। তা এখানে এসেছে কেন? এসেছে গিয়ে ইয়ে এমনি বেড়াতে এসেছে ধরো। তবে ইয়ে, তোমার আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরুদা? হিরু বললে, যা অমন করো না, ছি, চুল টুল বেঁধে দিতে বলো কি। ওরা খুব ভালো লোক আর বড় লোক, জামালপুরে ওদের খাতির কি। আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি। বড় ভালো হবে এ বিয়ে যদি ভগবানের ইচ্ছেই হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু
পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারলে না। তাজমহলকে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল সে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বললে, যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গলা সুরও বেশ ভালো। সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকাতে রেল স্টেশনে চলে গেলেন। রাত্রের ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়ি যাবেন। যাবার সময় বলে গেলেন মতামত চিঠিতে জানাবেন। হিরু তাকে নৌকাতে তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বললে, কি করে বললে গান গাইতে জানো না? ছি, এ কি ছেলে মানুষই! ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায়, আর এর বেলা? কুমি রাগ করে বললে, ঘরের কোণে গাইবো না তো কি আসরে বসে গাইতে যাব? পারবো না যাত্রার সামনে গাইতে। হিরু রেগে বললে, তবে থাকো চিরকাল আইবুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি? কুমির বাড়ির ও পাড়ার সবাই এজন্য কুমিকে ভর্ৎসনা করলে। গান গাও না গাও, গান গাইতে জানি এ কথা বলায় দোষ কি ছিল? ছি, কাজটা ভালো হয়নি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে কোনো পত্র এলো না এবং হিরু পূজার ছুটি অন্তে জামালপুরে গিয়ে শুনলে মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস 5-6 কেটে গেল। কি অদ্ভুত 5-6 মাস! কাজ করতে করতে জানালা দিয়ে যখনই উঁকি দিয়ে বাইরের দিকে চায় তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করছে। নিম ফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে মধুর হয়ে উঠেছে বর্তমান কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন এমবি পাস করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির অবস্থাও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারলে ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টে ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজি করালে। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজপাড়াগা, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার কিংবা অবস্থাপন্ন ঘরের মেয়ে। অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস 3 পরে হিরু আরেক বিয়ের সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো। কুমিদের বাড়ির সবাই বললে হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু অত বড় বড় সম্বন্ধ এনে ও ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে পারবো কোত্থেকে? কুমির সঙ্গে খিড়কি দোরের কাছে হিরুর দেখা। কুমি বললে, হিরুদা, তুমি কেন এসব পাগলামি করছো বলো তো? বিয়ে আমি করব না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি ওসব বন্ধ করো। হিরু বলল, ছি, লক্ষ্মী দিদি এমন করে না। এবার যে জায়গায় ঠিক করছি তারা খুব ভালো লোক, এবার নির্ঘাত লেগে যাবে। কুমির লজ্জায় রাঙা হয়ে বলল, তুমি কি বলো তো হিরুদা? ও আমার রাত্রে ঘুম হচ্ছে না,
লাগবে কিনা লাগবে তাই ভেবে মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যা তা বলে। তা জানো, তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এসব কথা কানে তুললে না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করলে, কিন্তু কুমি কিছুতেই এবার তাদের সামনে আসতে রাজি হলো না। সে দস্তুর মতো বেঁকে বসলো। হিরু বাড়ির মধ্যে গিয়ে বললে, পিসিমা, আপনারা দেরি করছেন কেন? কুমির মা বললেন, এসে বোঝাও না মেয়েকে বাবা, আমরা তো হার মেনে গেলাম। ও চুলে চিরুনি ছোঁয়াতে দেবে না, উঠবেও না, বিছানায় পড়েই রয়েছে। কুমি ঘর থেকে বললে, পড়ে থাকবো না তো কি, বারে বারে সং সাজতে পারবো না আমি, কারো খাতিরেই না। হিরুদাকে বলো না সং সেজে বেরো ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সুরে বললে, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধকে যা। আমি যাব না। যাবি না? চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। ওঠ, দিন দিন হচ্ছেন না, ওঠ বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানে চুল বাঁধতে বসে গেল। সাজানো গোজানো বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেবে বলে গেলেন। জামালপুরের কাজে এসে যোগ দিল হিরু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক। কুমির জন্যে এত চেষ্টা করেও কিছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমিদের বাড়িতেও তার পসার নষ্ট হয়েছে। তার আনা সম্বন্ধের ওপর সবাই আস্থা হারিয়েছে, হারাবারই কথা। এবার সেখানেও কথা তুলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে। কুমির ভালো ঘর জুটিয়ে দেবার ব্যাকুল আগ্রহে সে ভুলে গিয়েছিল যে বড়তে ছোটতে কখনো খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিল। বছর 2-3 কেটে গেল। হিরু চাকরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে বদলি হলো 150 টাকায় মার্চ মাস থেকে। হিরু আর সেই হিরু নেই, এমনই হয়। এতে আশ্চর্য হবার কিছু নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠেছে বহু কাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটাকে আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলেছে। অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনা তার আর নেই বর্তমানে। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাস ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন। কিন্তু অদৃষ্টের দোষে তার 6টি মেয়ের বিয়ে দিতে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনো একটি মেয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে। কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরেই ভাবলো, ছি, এসব কি ভাবছি, খুব ভাবতে নেই। আরেকদিন অমনি হঠাৎ মনে হলো কুমির চেয়ে সুরমা দেখতে ভালো। কি গায়ের রং সুরমার! তখনই নিজের এ চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না, কি ভাবনা এসব! মন থেকে এসব জোর করে তাড়াতে হবে। কিন্তু
জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজির ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক শীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোর আপত্তি জানালে। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করবার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরুর শাশুড়িকে বেশ মোটা টাকা দিল এজন্যে। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল তাতে মেয়ের বিয়ের দেনা শোধ করেও হাতে ৬-৭ হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরুর ওপর। কাজেই টাকাটা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সেই টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করলো। চাকরি প্রথমে ছাড়েনি, কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে একবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতে ভালোভাবেই নামলো। সুরমাকে বিয়ে করার ৪ বছরের মধ্যে হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। শাশুড়ির টাকা বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে তখন ৩০-৪০ হাজার টাকা কারবারে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলন বদলে গিয়েছে। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে রেখেছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ। মোটর এখনো করেনি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্যে নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো, তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহু কাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে মুঙ্গেরে হিরুর কাছে কিছুদিন থাকেন ও দুবেলা গঙ্গা স্নান করেন। সুরমা বললে, আসতে যখন চাইছেন নিয়ে আসুগে, আমিও তাকে কখনো দেখিনি। আমরা ছাড়া আর তা আছেই বাকি। বুড়ো হয়েছেন, যে কদিন বাঁচেন এখানেই গঙ্গা তীরে থাকুন। বাসায় আর এমন কেউ ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুই দেশে রওনা হলো। ভাদ্র মাস। দেশ এবার ভেসে গিয়েছে অতি বৃষ্টিতে। কোদলা নদীতে নৌকোয় করে আসবার সময় দেখলে জল উঠে দুপাশে আউশ ধানের ক্ষেত ডুবিয়ে দিয়েছে। গোয়ালবাসীর বিলে জল এত বেড়েছে যে নৌকোর বুড়ো মাঝি বললে সে তার জ্ঞানে কখনো এমন দেখেনি। গোয়ালবাসী ও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে আছে, অথচ এখনো আকাশে মেঘ নেই। শরতের সুনীল আকাশের নিচে রৌদ্র ভরা মাঠ। জল বাড়বার দরুন নৌকো চলল মাঠের মধ্য দিয়ে, বড় বাবলা বনের পাশ কাটিয়ে। ঘন সবুজ দীর্ঘ লতানো বেদঝোপ কড়কড় করে নৌকার ছোঁয়ের গায়ে লাগছে। মাঠের মধ্যে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমাদের গ্রামে নৌকো ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি, দু পাড়েই বন। একদিকে হ্রস্ব ছায়া পড়েছে জলে, অন্য পাড়ে খর রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশবনে সোনার সড়কির মতো নতুন বাঁশের কোড় বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরৎ দুপুরের ছায়া, এই সব অতি পরিচিত দৃশ্য একটিমাত্র মুখ মনে করিয়ে দেয়।
অনেক দিন আগের মুখ, হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবুও সেই মুখ ছাড়া আর কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথ চলতে চলতে সে মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি, আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোন অবাস্তব শূন্যে ঘুরছে সুরমা। তার আকর্ষণের বাইরে এ রাজ্য। এখানে গৃহাধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেক দিন পরে ওকে দেখে। আরো ঢের বেশি বুড়ি হয়ে গিয়েছেন, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বললে, তোমায় কষ্ট করতে হবে না পিসিমা, আমি চিড়ে খাবো, ও বেলা বরং রেঁধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতেই পিসিমাকে জিজ্ঞেস করতে পারলে না। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুল দাড়িতে পাক ধরেছে। একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে। সে গল্প করতে লাগলো। গ্রামের মক্তবে সেই বুড়ো মৌলবী এখনো আছে, এখনো সেই রকম নিজের অঙ্কশাস্ত্রের পারদর্শিতার প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মহিমবাবুর গল্প করে। মহিমবাবু 30-35 বছর আগে এ অঞ্চলে স্কুল সাব ইন্সপেক্টরই করতেন। এখন বোধহয় মরে ভূত হয়ে গিয়েছেন, কিন্তু কোনোবার মক্তব্য পরিদর্শন করতে এসে নিজেই শুভঙ্করীর সারাকালির একটা অঙ্ক দিয়ে নিজেই কষে বুঝে দিতে পারেননি। সে গল্প আজও এদেশে প্রচলিত আছে। এই মৌলভী সাহেবের মুখেই হিরু এ গল্প বহুবার শুনেছি। সন্ধ্যা হবার পূর্বেই হিরু হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বললে, বসো হে হিরু, সন্ধ্যেটা জালি, তারপর 2-1 হাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরোনো দিনের কথা একেবারে ভুলে গেলে যে। হিরু পথশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল। তার শরীর ভালো নয়। পুরোনো দিনের এইসব আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কিনা এ কথাটাও মধু ডাক্তারকেও সে জিজ্ঞাসা করবে ভেবেছিল। ওদের একেবারেই বাড়ি। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমিদের সম্বন্ধে মাত্র সে এইটুকু শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর 5 হলো মারা গিয়েছেন এবং জারতো ভাইয়েরা ওদের পৃথক করে দিয়েছে। অন্যমনস্ক ভাবে চলতে চলতে সে দেখলে কখন কুমিদের পাড়াতে একেবারে কুমিদের বাড়ির সামনেই এসে পড়েছে সেই জিউলি গাছটা। এই গাছটাতে একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটে গিয়ে খবর দিতে সে এসে সাপ তাড়ে দেওয়ার জন্য ঢিল ছোড়াছুড়ি করে। এ পাড়ার গাছে পালায়, ঘাসে পাতায়, সন্ধ্যার ছায়ায় শাঁকের ডাকে কুমি মাখানো। এই রকম সন্ধ্যায় কুমিদের বাড়িতে বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে সে জিউলি তলায় খানিকটা দাঁড়িয়ে রইল। তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে নিয়ে আসছে।
কুমির বাড়ির কাছে বাঁশতলাটায় যখন এলো, তখন হিরু চিনতে পারলে সে কুমি। প্রথমটা সে যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যি কুমি, এমন অপ্রত্যাশিত ভাবে একেবারে তার চোখের সামনে। কুমি বটে, কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বললে, কুমি, কেমন আছো? চিনতে পারো? কুমি চমকে উঠল। অন্ধকারে বোধ হয় ভালো করে চিনতে পারলে না। বললে, কে? আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কথা বার হলো না। তারপর এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে চেয়ে বললে, কবে এলে হিরুদা? কোথায় ছিলে এতকাল? সেই জামালপুরে? আজই দুপুরে এসেছি। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। সে কেবল এক দৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইলে। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখে গিয়েছিল 6-7 বছর আগে, সে কুমি নয়। সে কৌতূহলোচ্ছল কলহাস্যময়ী কিশোরীকে এর মধ্যে চেনা যায় না। হে যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতোই সুন্দর। এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বললে, এসো আমাদের বাড়ি হিরুদা। কত কথা যে তোমার সঙ্গে আছে, এই কবছরে কত কথা জমানো রয়েছে। তোমায় বলবো বলবো করে কত দিন রইলাম, তুমি এ পথে আর এলেই না। হয়েছে, সেই কুমি। ওর মুখের হাসি সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। হিরু ভাবলে, আহা, ওর বকুনি শ্রোতা এতদিন পায়নি, তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি। তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বললে, ওই মা এসেছে। বসো হিরুদা, পিঁড়ি পেতে দিই। মা বাড়ি নেই, ও পাড়ায় গিয়েছে রায়বাড়ি। কাল ওদের লক্ষ্মী পুজোর রান্না রেঁধে দিতে। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলাম দিঘির পাড় থেকে। কত কাল পরে দেখা হিরুদা। বসো বসো, কি খাবে বলো তো? তুমি মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে। বসো, সন্ধ্যেটা দেখিয়ে খোলা চড়িয়ে গরম গরম ভেজে দিই। ঘরে ছোলাও আছে, নারকলও আছে। দাঁড়াও, আগে পিদিমটা জ্বালি। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরানো দিনের মতো। যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়ি বসে গল্প করত, তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে, কত ব্যবধান এখন তার আর কুমির মধ্যে। কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসলো। একটু পরে ওকে খেতে দিয়ে সামনে বসলো সেই পুরনো দিনের মতোই গল্প করতে। সেই হাত পা নাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থাকে, চোখ আর অন্যদিকে ফেরাতে পারে না। কুমিও তাই। হিরু বললে, ইয়ে, কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় চোখ নামিয়ে বললে, সামটা। তা বেশ। তারপর কুমি বললে, কদিন থাকবে এখন হিরুদা? থাকবার জন্যেই কাজ ফেলে এসেছি। পিসিমাকে নিয়ে কালই যাব। পিসিমা চিঠি লিখেছিলেন বলেই তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি হয়? কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো।
কাল কোথায় যাবে? থাকো এখন দুদিন, কত কাল পরে এলে। তুমিও তো বিয়ে করেছো, বৌদিকে নিয়ে এলে না কেন? দেখতাম। ছেলে মেয়ে কি? দুটি ছেলে, একটি মেয়ে। বেশ বেশ, আচ্ছা, আমার কথা মনে পড়তো হিরুদা। মনে খুব পড়তো না, কিন্তু এ কথাও ঠিক যে এখন এমন মনে পড়েছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড় লোকের মেয়ে সুরমা, তার মনের মতো সঙ্গিনী নয়। তার সঙ্গে সব দিক থেকে মেলে খাপ খায় এই কুমির। অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি কিনে নিয়ে যেতে হবে কলকাতা থেকে যাবার সময়। সুরমা বলেছে, যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো। এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আতময়লা কাপড়। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকি উপহার দিয়ে সে তার অপমান করবে না। কুমি বকেই চলেছে। অনেক দিন পরে আজই ও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সের শত আনন্দের স্মৃতি নিয়ে পুরানো দিনগুলো হঠাৎ আজ সন্ধ্যায় কেমন করে ফিরেছে। ঘন্টা দুই পরে কুমির মা এলেন। বললেন, এই যে জুটেছ দুটিতে। আমি শুনলুম দিদির মুখে যে হিরু এসেছে। কাল লক্ষ্মী পুজো, তাই রায়দের বাড়ি রান্না করে দিয়ে এলাম। তা ভালো আছিস বাবা হিরু? কুমির কত তোর কথা বলে, তোর কথা লেগেই আছে ওর মুখে। এই আজও দুপুরবেলা বলছিল, মা, হিরুদা নদীতে বন্যা দেখলে খুশি হতো। এবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো। না মা? তা আমি তুই এসেছিস শুনেই দিদির ওখানে গিয়েছিলুম। বাড়ি নিয়ে দেখে ভাবলাম সে ঠিক আমাদের ওখানে গিয়েছে। তা বসো বাবা, চট করে পুকুর থেকে কাপড় কেচে গা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি। খোকার জন্য তরকারি এনেছি কাঁচিতে, ওকে ভাত দে। এই ওর বিয়ে দিয়েছি সামটায়, বুঝলে বাবা হিরু। জামাই দোকানে সামান্য মাইনের খাতাপত্র লেখার কাজ করে, তাতে চলে না। তার উপর দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না ভালো করে মেয়েটাকে। এই দেখো, এখানে এসেছে আজ 5 মাস, নিয়ে যাবার নামটি নেই। বৌদির হুকুম হবে তবে বউ নিয়ে যেতে পারবে। আর এদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে নেই কাপড়। জামাই আসে যায়, কাপড়ের কথা বলি, কানেও তোলে না। আমি যে কি করে চালাই, তা সবই অদৃষ্ট। নইলে। কুনি ঝাঁঝালো সুরে বললে, আহ, যাও না, গা ধুয়ে এসো না, কি বকবক শুরু করলে। অদৃষ্ট, হ্যাঁ, অদৃষ্টই। সে আজ কোথায়, আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই। কিছুই দেখলে না, কিছুই ভোগ করলে না, সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে দিলে পথ পর্যন্ত। বললে, আমাদের হারিকেনে লণ্ঠন নেই, একটা পাকাটে জেলে দিই, নিয়ে যাও হিরুদা, বাঁশবনে বড্ড অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিলে, কি হচ্ছে ও হিরুদা?
এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বললে, কেন, কিসের তাড়া নাইবার এত সকালে? তোমার কিন্তু আর যাওয়া হবে না হিরুদা, বলে দিচ্ছি। আজ ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর অরন্ধন, তোমায় নেমন্তন্ন করতে এলুম আমাদের বাড়ি। মা বললেন, যা গিয়ে বলে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারলে না। কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভ নেই, সে জানে। কুমি খানিকটা পরে বলল, আমার অনেক কাজ হিরুদা, আমি যাই, তুমি নিয়ে সকালে সকালে এসো। হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ আর রান্নার হাঙ্গামা নেই। কুমি বললে, আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে জানো তো, আর কচুর শাক, আর একটা কি জিনিস বলো তো? তুমি বলতে পারবে না। কুমির মা বললেন, কাল রাত্রে তুই চলে গেলে মেয়ে অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসলো, বললে হিরুদা বড় ভালোবাসে মা, কাল সকালে খেতে বলবো, রেঁধে রাখি। কুমি স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে, বোধহয় এইখানাই তার একমাত্র ভালো কাপড়। সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে ওর মনে হলো কুমির চেহারা আরো সুন্দর হয়েছে, তবে ওর মুখে চোখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে, যেটা হিরু কখনো ওর মুখে দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে। মাথায় সেই রকমের এক ঢাল চুল, মুখশ্রী এখনো সেই রকম লাবণ্যময়, তবুও যেন কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্হিত হয়েছে। এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি যেন সে চেনে না। কিন্তু খানিকটা বসবার পরে হিরুর এ ভ্রম ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলে যাক না কেন, তার সামনে যে কুমি বার হয়ে এলো সে সেই কিশোরী কুমি। ওর যেটুকু পরিচিত তা ওর মধ্যে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপন রাখলে। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল একটা সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। এ এক অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বস্ব বিলিয়ে দিতে পারে তাকে এতটুকু খুশি করবার জন্য। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা চলছে কেবল। মনে আছে হিরুদা, সেই একবার জেলেদের বাঁশতলায় আলেয়া জ্বলছিল, সেও তো এই ভাদ্র মাসে, সেই চারুপাঠ মনে আছে? হিরুর খুব মনে আছে। সবাই ভয়ে আড়ষ্ট, আলেয়া নাকি ভূত, যে দেখতে যায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে, কুমিও পিছু পিছু গিয়েছিল। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ার মুখে, ভূত ধরে খাবে যে। কুমি ভেঙচি কেটে বলেছিল, ইস, ভূতে ধরে ওকে খাবে না, আমাকেই খাবে। আলেয়া বুঝি ভূত? ও তো একরকম বাষ্প, আমি পড়িনি বুঝি চারুপাঠে, শুনবে বলবো? অনেকের বিশ্বাস আছে আলেয়া এক প্রকার ভূতজনী, বাস্তবিক ইহা তা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ। আরম্ভ করে দিলেন এখন অন্ধকারের মধ্যে চারুপাঠ, বলে ভয়ে মরছি। পরক্ষণে কুমি খিলখিল করে হেসে উঠে বলেছিল, কি বললে হিরুদা, ভয়ে মরছ? এত ভয় তোমার যদি এলে কেন? চারুপাঠ পড়লে ভয় থাকতো না? চারুপাঠ তো আর পড়নি।
সেই সব পুরনো গল্প। আলেয়া আলিয়াই বটে। কুমির যেখানে একটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের এক বিধবা গরিব মেয়ের কথা তুললে। আগে এসব কথা কুমির বলতো না, এখন সে পরে দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জি বাড়ির বড় পুরিপাল্লার মধ্যে হর মুখুজ্জের এক বিধবা নাতনি নিতান্ত বালিকা কিরকম কষ্ট পাচ্ছে। পুকুর ঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপগুণের কত গল্প করে। একথা কুমি দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। হঠাৎ কুমি বললে, এই দেখো হিরুদা, বকেই যাচ্ছি, তোমায় যে খেতে দেব সে কথা মনে নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে ঠাঁই করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বললে, জামালপুরের বাবুর আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে, রুচবে তো মুখে? নেবু কেটে দেবো এখন অনেক করে, নারকোল কুমড়ি আছে, কচুর শাক আছে। এসব সত্যি হিরু অনেক দিন খায়নি। যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এতকাল পরেও কুমির মনে রেখেছে এত সব কথা। খেতে বসে হিরু বললে, কুমি, ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে? এ কথার উত্তর নেই হিরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে একদিন ছিল, এখনো তা বলে খারাপ লাগে না। জীবনে নানা রকম দেখা ভালো নয় কি? কুমি, একটা কথার উত্তর দে, তোর সংসারের টানাটানি খুব? কে বললে এ কথা? ও মা বলছিল সেই তো কাল রাত্রিরে। ও বাজে কথা, জানো তো মা যত বাজে বকে। বুড়ো হয়ে মার আরো চিবালকা হয়ে গেছে। কুমি, আমার কাছে সত্য কথা বলবি নে? ওই তুমিও পাগলামি শুরু করলে। না, খেয়ে নাও, যত বাজে বকতে পারো। মা গো, দাঁড়াও পায়েসটা আনি। কচুর শাক পড়ে রইল কেন অতখানি? না, সে হবে না। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে। তোকে আর আমি জানি নে, কোদলার ঘাটে পায়ে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটু রাগ করিসনি, জানতে দিসনি কাউকে। আবার হিরু চুপ করে গেল। এতখানি বলে সে ভালো করেনি, ঝোঁকের মাথায় বলে ফেলেছে। কুমি যা ঢাকতে চায় ও তা বার করে কুমির আত্মসম্মানে ঘা দিতে চায় কেন? ছি। কুমি বললে, আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু। আবার বাজে বকতে শুরু করেছো হিরুদা? তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলে আর মনে থাকে না, আর ঘুরিয়ে ফিরিয়ে যত বাজে বকুনি। তুমি তো জানো না একটু বাজে বকতে, আমি ইচ্ছে করলে থাকতে পারিনি ভেবেছিস? হ্যাঁ, থাকো না দেখি কাজকর্ম বন্ধ করে, বৌদি এসে চুলের মুঠি ধরে নিয়ে যাবে না? আচ্ছা সে যাক, একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এখানে থাকি তুই খুশি হোস? উহ, মা গো, মুখ বুঝে খেয়ে নাও দেখি, কি বাজে বকতেই পারো। হিরু দুঃখিত ভাবে বললে, আমার এ কথাটারও উত্তর দিবি না কুমি? তুই এত বদলে গিয়েছিস, আমি ভাবতেই পারি না। আচ্ছা বেশ। কুমি হেসে প্রায় লুটিয়ে পড়তে পড়তে বললে, তোমার কিন্তু একটু বদলাওনি হিরুদা, সেই রকমই আছো, সেই রকমই আচ্ছা বেশ বলা, সেই রকম কথায় কথায় রাগ করা। আচ্ছা
কি বলবো বলো দেখি? তুমি জানো না ও কথার কি উত্তর আমি দিতে পারি? ভেবে দেখো তো, তাহলে আমি বদলাইনি, বদলে গিয়েছো তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে সামান্য দু কথায় সাদা উত্তর একটা দে না কেন? বকুনিতে আমি কি তোর সঙ্গে পারবো? না, তা তুমি পারবে কেন? বকতে তুমি একটুও জানো না। হ্যাঁ হ্যাঁ, হই। মন থেকে বলছিস? আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। এতটা বদলে গিয়েছো তুমি। যাও, আমি তোমার সঙ্গে কোনো কথার আর উত্তর দেব না। তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে। কুমি, রাগ করিস নে। অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়েছে। যাক, বাঁচলুম কুমি। পায়েসটা খাও, তোমার পায়ে পড়ি। আর বকুনিটা কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো। কিচ্ছু তোমার পেটে গেল না এই অনাছিষ্টি বকুনির জন্যে। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিলে, ঘাট পর্যন্ত এসে ওদের নৌকোতে উঠিয়ে দিলে। নৌকা ছেড়ে যখন অনেকটা গিয়েছে, তখন কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দু পাড়ের নদী চর নির্জন। দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘ লেশহীন। বন্যার জলে পাড়ের ছোট কালকাসুন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকা। ঝোপের তলায় ছায়ার ডাহক জ্বরছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের আখ গাছগুলো স্রোতের বেগে থরথর করে কাঁপছে। ছয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছেন। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন। নৌকোর তক্তার উপরে বসে হিরু কত কি ভাবছিল। এ গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাড়তলায় ওষুধের ডিসপেন্সারি খুলে ডাক্তারিটা যদি শিখতো সে। পুজোর বাজারটা ফিরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে ফর্দ করে নিয়ে এসেছে। একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো। জামালপুরের হিরু অন্য লোক, এ হিরু আলাদা। এ বসে বসে ভাবছে কুমিদের রান্নাঘরে অরন্ধরের নিমন্ত্রণ খেতে বসেছিল সেই ছবিটা। অনবরত ওই একটা ছবি। কুমি বলছে, আমার কথা মনে পড়তো হিরুদা? কুমি এখনো কি ঠিক তেমনি হাত পা নেড়ে কথা বলে, ঠিক সেই ছেলেবেলাকার মতো? আচ্ছা, আর কারোর সঙ্গে কথা বলে এমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো রোজ কত কথা হয়। কই? রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে, সিগন্যাল নামানো। বোধহয় ডাউন ট্রেনটা আসবার দেরি নেই। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।